হ্যালো বন্ধুরা, ভাবুন তো একজন মানুষ তিনি সাধারণ পরিবার থেকে উঠে এসে পুরো ইউরোপকে কাঁপিয়ে দিয়েছিলেন। একজন মানুষ তিনি মুহূর্তের মধ্যে জেনারেল, তারপর সম্রাট, আর শেষে হয়ে গেলেন ইতিহাসের সবচেয়ে বিতর্কিত চরিত্র। হ্যাঁ, আমি বলছি ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের কথা। তিনি ছিলেন যুদ্ধক্ষেত্রের জাদুঘর, যার কৌশল আজও সামরিক শিক্ষার বইয়ে লেখা হয়। কিন্তু একই সঙ্গে তিনি ছিলেন একজন নির্মম শাসক, যিনি নিজের উচ্চাভিলাষের জন্য লাখো মানুষের জীবন উৎসর্গ করেছিলেন। তার জীবন যেন এক সিনেমা, উত্থান মহিমা আর করুণ পতনের বিস্ময়কর কাহিনী। কিন্তু প্রশ্ন হলো, নেপোলিয়ন কি সত্যি একজন হিরো ছিলেন, নাকি ক্ষমতার নেশায় অন্ধ এক স্বৈরশাসক? এই ভিডিওতে আমরা খুঁজে বের করবো তার জীবনে অজানা রহস্য, বিজয়ের গল্প আর পরাজয়ের গোপন কারণ। এই ধরনের আরও ভিডিও পেতে নথিপত্র 360 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক এবং শেয়ার করুন। ভবিষ্যতে এই ধরনের আরও ভিডিও পেতে বেল আইকন প্রেস করে আমাদের সাথেই থাকুন। নেপোলিয়ন বোনাপার্ট 1769 সালে 15 আগস্ট কর্সিকা দ্বীপে জন্মগ্রহণ করেন। তখন কর্সিকা জেনোয়া প্রজাতন্ত্রের অধীনে ছিল, যা ইতালির কাছাকাছি একটি ছোট দ্বীপ। কিন্তু কর্সিকা ছিল রাজনৈতিকভাবে অস্থির একটি অঞ্চল। কর্সিকানরা স্বাধীনতা এবং জাতীয় পরিচয়ের জন্য লড়াই করছিল, আর তাদের মধ্যে ভাস্কর্য পাওলি ছিলেন স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা। নেপোলিয়নের শৈশবের দিনগুলো পাওলির আদর্শ এবং কর্সিকান জাতীয়তাবাদে গভীরভাবে প্রভাবিত হয়। তার পিতা কার্লো বোনাপার্ট প্রথমে কর্সিকান স্বাধীনতাবাদীদের পাশে ছিলেন, কিন্তু ফরাসি সেনাবাহিনী বিজয়ের পর তিনি ফরাসি রাজতন্ত্রের প্রতি আনুগত্য দেখান। এই অবস্থান পরিবর্তন নেপোলিয়নের মধ্যে হতাশা এবং বিরক্তি জন্ম দেয়। তিনি তার পিতাকে কাপুরুষ এবং দেশ থেকেই মনে করতেন। তবু তার পিতার রাজনৈতিক সংযোগ নেপোলিয়নের জন্য সুবিধাজনক হয়। এই সংযোগের কারণে নেপোলিয়ন এবং তার ভাই জোসেফ ফরাসি মিলিটারি কলেজে ভর্তি হতে সক্ষম হন। এখানে তিনি ফরাসি অভিজাত ছাত্রদের মধ্যে নিজেকে প্রতিষ্ঠা করতে চেষ্টা করতেন, কিন্তু তার স্পষ্ট কর্সিকান উচ্চারণ এবং ভিন্ন সামাজিক পটভূমি তাকে প্রায়শই উপহাসের শিকার করে। কলেজে নেপোলিয়ন প্রধানত আর্টিলারির উপর দৃষ্টি কেন্দ্রীভূত করেন। তিনি গণিত, প্রকৌশল এবং স্নায়ুযুদ্ধের কৌশলগুলোতে দ্রুত দক্ষতা অর্জন করেন। এই সময় তার পড়াশোনার মধ্যে ছিল ইতিহাস ও রাজনৈতিক তত্ত্ব, যা তার ভবিষ্যতের নেতৃত্বের নীতি এবং কৌশলগত চিন্তা ভাবনায় গভীর প্রভাব ফেলে। বিশেষভাবে তিনি জর্জ রুসোর আদর্শ এবং প্লুটার্কের প্যারালাল লাইফসের গল্প থেকে অনুপ্রেরণা নেন। এই বইয়ে আলেকজান্ডার দ্য গ্রেট, জুলিয়াস সিজার সহ 45 জন ঐতিহাসিক ব্যক্তিত্বের জীবন বৃত্তান্ত ছিল, যা নেপোলিয়নকে তার উচ্চাকাঙ্ক্ষা এবং নেতৃত্বের রূপরেখা তৈরিতে সাহায্য করে। কলেজ শেষ করার পর নেপোলিয়ন প্যারিসের রয়্যাল আর্টিলারি একাডেমিতে ভর্তি হন। এখানে তিনি আর্টিলারি বিশেষজ্ঞ হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং 1785 সালে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে ফরাসি সেনাবাহিনীতে যোগদান করেন। এই সময় নেপোলিয়ন প্রায়শই কর্সিকায় ফিরে যেতেন এবং স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি ও স্বাধীনতা আন্দোলনের প্রতি তার আগ্রহ বজায় রাখতেন। এই সময় নেপোলিয়নের ব্যক্তিত্বে লক্ষ্য করা যায় কঠোর অধ্যবসায় ও প্রযুক্তিগত দক্ষতা, বিশ্লেষণধর্মী চিন্তা ভাবনা, নেতৃত্বের প্রাথমিক গুণাবলী এবং নিজের আদর্শ এবং কর্সিকান জাতীয়তাবাদের প্রতি আনুগত্য। 1789 সালে ফরাসি বিপ্লব শুরু হয়। এই সময় কর্সিকা নতুনভাবে ফরাসি ন্যাশনাল অ্যাসেম্বলির অধীনে আসে এবং 20 বছরের নির্বাসনের পর পাওলি কর্সিকায় ফিরে আসেন। নেপোলিয়ন এবং কর্সিকানরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানায়, তবে তার পরিবারের পিতার প্রভাবের কারণে পাওলি নেপোলিয়ন পরিবারকে বিশ্বাসঘাতক হিসেবে মনে করেন এবং তাদের কর্সিকা থেকে নির্দেশ দেন। ফলে 1793 সালে নেপোলিয়ন এবং তার পরিবার ফ্রান্সে চলে যান। ফ্রান্সের রাজনৈতিক পরিবেশ তখন অস্থির। বিপ্লবের বিভিন্ন পক্ষ, রিপাবলিকান ও বিপ্লব বিরোধীর মধ্যে সংঘর্ষ চলছিল। 1793 সালে জ্যাকোবিনরা ক্ষমতায় আসে। তারা ম্যাক্সিমিলিয়ান রোবেসপিয়ারের নেতৃত্বে সরকার গঠন করে। নেপোলিয়ন অস্থির এই সময় রাজনৈতিক সচেতন এবং কৌশলগত চিন্তাভাবনা বিকাশের সুযোগ পান। তিনি তার রাজনৈতিক পুস্তিকায়
জ্যাকোবিন সরকারের প্রতি সমর্থন প্রকাশ করেন, যা রোবেসপিয়ারের বাইরের দৃষ্টি আকর্ষণ করে। এটি তার কর্মজীবনের সম্ভাবনা বৃদ্ধিতে সহায়ক হয়। সেই বছরের সেপ্টেম্বরে তুলুতে একটি বিদ্রোহ সংগঠিত হয় এবং ব্রিটিশ বাহিনী আক্রমণ করে। ফরাসি সেনাবাহিনী নেপোলিয়নকে সিনিয়র গানার এবং আর্টিলারি কমান্ডার হিসেবে পাঠায়। নেপোলিয়ন কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করেন, একটি দুর্গ দখল, পাহাড়ে আর্টিলারি স্থাপন এবং ব্রিটিশ জাহাজে আক্রমণ। এই পরিকল্পনা কার্যকর হয় এবং তিনি অসাধারণ সাহসিকতার সাথে নেতৃত্ব দেন। 3 মাস যুদ্ধের পর ফরাসি বাহিনী বিজয়ী হয়। তার সাফল্য দ্রুত স্বীকৃতি পায়। 1795 সালে আবার একটি বিদ্রোহ সংগঠিত হয়। ফরাসি সেনাবাহিনীর সংখ্যায় দুর্বল হলেও নেপোলিয়ন কৌশলগত নেতৃত্ব এবং 40টি কামান ব্যবহার করে মাত্র 2 ঘন্টায় বিদ্রোহ দমন করেন। এই সাফল্য পল বেরাসকে মুগ্ধ করে এবং নেপোলিয়নকে জেনারেল উপাধি দেওয়া হয়। মাত্র 27 বছর বয়সে নেপোলিয়ন ফরাসি সেনাবাহিনীর জেনারেল এবং জাতীয় নায়ক হিসেবে আবির্ভূত হন। এই সময় নেপোলিয়ন ফ্রান্সের রাজনৈতিক অস্থিরতা, বিদ্রোহ এবং বিপ্লবের মধ্যে তার কৌশল, নেতৃত্ব এবং সাহসিকতার মাধ্যমে নিজের অবস্থান দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেন। 1796 সালে নেপোলিয়ন আর্মি অফ ইতালির নেতৃত্ব গ্রহণ করেন। সেনাবাহিনী তখন শৃঙ্খলা, প্রেরণা এবং সরবরাহের অভাবে ভুগছিল। নেপোলিয়ন জ্বালাময়ী বক্তৃতাতে সৈন্যদের মনোবল বৃদ্ধি করেন এবং শৃঙ্খলার গুরুত্ব বোঝান। তিনি সৈন্যদের লুণ্ঠন এবং অসদাচরণের বিরুদ্ধে সতর্ক করে একটি প্রভাবশালী কমান্ড তৈরি করেন। সেনারা তার নেতৃত্বে উৎসাহিত হয় এবং দ্রুত দক্ষতা অর্জন করে। নেপোলিয়ন ইতালিতে অস্ট্রিয়ান সেনাবাহিনীর বিরুদ্ধে অনেক কৌশলগত যুদ্ধে অংশ নেন। বিখ্যাত আরকুলের যুদ্ধে তার দ্রুত সৈন্য সরানো, বিভিন্ন গঠন এবং অপ্রত্যাশিত আক্রমণ প্রয়োগ করার কৌশল দ্রুত কার্যকর হতে শুরু করে। এর ফলে এই যুদ্ধে তারা বিজয়ী হয়। এই বিজয় নেপোলিয়নকে একজন দক্ষ কৌশলগত নেতা হিসেবে প্রতিষ্ঠিত করে। ইতালিতে তার অভিযান শুধুমাত্র সামরিক নয়, সামাজিক এবং প্রশাসনিক ক্ষেত্রে বিস্তৃত প্রভাব ফেলে। তিনি অধিকৃত অঞ্চলে সুশাসন প্রতিষ্ঠা করেন, লুটপাট রোধ করেন এবং স্থানীয় জনগণের মধ্যে শৃঙ্খলা বজায় রাখেন এবং তাদের সাথে সম্পর্ক গড়ে তোলেন। 1798 সালে নেপোলিয়ন মধ্যপ্রাচ্যে একটি অভিযানের প্রস্তাব দেন। ব্রিটিশ নৌবাহিনীর শক্তি বিবেচনা করে তিনি ফ্রান্সের বিকল্প রণনীতি হিসেবে মিশর দখলের পরিকল্পনা করেন। লক্ষ্য ছিল ভারতে ব্রিটিশ প্রভাব কমানো এবং মধ্যপ্রাচ্যে ফরাসি শক্তি প্রতিষ্ঠা করা। 40,000 সৈন্য এবং 160 জনের বেশি বিজ্ঞানী, পণ্ডিত ও শিল্পী নিয়ে নেপোলিয়ন অভিযান শুরু করেন। তারা মাল্টা দখল করে মিশরে আলেকজান্দ্রিয়া পৌঁছান। মিশরে নেপোলিয়ন আলেকজান্দ্রিয়া ও পিরামিডের যুদ্ধে অটোমান সেনা ও স্থানীয় রাজাদের বিরুদ্ধে বিজয় লাভ করেন। এই সময় তিনি মিশরে ইনস্টিটিউট অব ইজিপ্ট প্রতিষ্ঠা করেন। তবে সামরিকভাবে অভিযানটি দীর্ঘস্থায়ী সাফল্য লাভ করতে পারে না। 1798 সালে ব্রিটিশ নৌবহর ফরাসি জাহাজগুলো ধ্বংস করে এবং নাইলের যুদ্ধে একজন ফরাসি অ্যাডমিরাল নিহত হন। 1799 সালে আগস্টে নেপোলিয়ন গোপনে সেনাবাহিনী ত্যাগ করে ফ্রান্সে ফিরে আসেন। ফ্রান্সে নেপোলিয়নকে জাতীয় নায়ক হিসেবে স্বাগত জানানো হয়, যদি মিশরের অভিযানে তার সামরিক লক্ষ্য ব্যর্থ হয়। তার সাফল্য সংবাদপত্র, চিত্রকর্ম, সরকারি বুলেটিন এবং গান সাহিত্যের মাধ্যমে প্রচারিত হয়। এটি তার ক্ষমতার উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 1799 সালের নভেম্বরে নেপোলিয়ন ফ্রান্সে একটি অভ্যুত্থান পরিচালনা করেন। বিদ্যমান সরকার উৎখাত হয় এবং তিনি নতুন কনসুলের সরকারের প্রথম কনসাল হন। এই সময় নেপোলিয়ন ক্ষমতা অর্জনের জন্য গণতান্ত্রিক আড়ম্বর ব্যবহার করেন। নতুন সংবিধান প্রণয়নের সময় জনগণের সমর্থন নিশ্চিত করতে একটি গণভোট অনুষ্ঠিত হয়। নেপোলিয়ন আবার লুসিয়ান ঘোষণার মাধ্যমে জানান যে 99.9% ভোটার নতুন সংবিধান সমর্থন করেছেন। 1802 সালে আরেকটি গণভোট নেপোলিয়নকে আজীবন কনসাল করার প্রশ্নে 99.7% ভোটার তার প্রতি সমর্থন প্রদান করেন। 1804 সালে তৃতীয় গণভোটে তাকে ফ্রান্সের সম্রাট করার প্রশ্নে 99.9% ভোটার সমর্থন দেন। নেপোলিয়ন ক্ষমতার প্রতি প্রবল আকর্ষণ প্রকাশ করতেন এবং নিজেকে সরাসরি ক্ষমতার সঙ্গে যুক্ত করতেন। তিনি একবার বলেছিলেন,
ক্ষমতা আমার প্রেমিকা। আমি তাকে জগতে পরিশ্রম করেছি যাতে কেউ তাকে আমার কাছ থেকে কেড়ে নিতে না পারে। নেপোলিয়ন ক্ষমতা শিখরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ফ্রান্সের রাজনীতি, অর্থনীতি এবং প্রশাসনিক কাঠামোকে নতুনভাবে গঠন করতে শুরু করেন। তিনি রাষ্ট্রের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ শক্তিশালী করেন, বেসামরিক প্রশাসনের দক্ষতা এবং শৃঙ্খলা প্রতিষ্ঠা করেন। একই সময় তিনি আইন, শিক্ষা, অর্থনীতি এবং সামাজিক ক্ষেত্রে বড় পরিবর্তন আনেন। 1804 সালে প্রবর্তিত নেপোলিয়ন কোড ফ্রান্সে আইনের সমতা প্রতিষ্ঠা করে। তবে তার এই প্রশাসনিক দক্ষতা এবং সুসংগঠিত শাসন ব্যবস্থা তাকে ফ্রান্স ও ইউরোপের অন্যান্য অংশে সম্মান এবং ভয় দুটোই এনে দেয়। তবে নেপোলিয়ন ক্ষমতার জন্য লোভী ছিলেন এবং বিরোধীদের দমন করতে বাধ্য করতেন। তিনি দাসত্ব পুনঃপ্রবর্তন করেন, নারীদের অধিকার হ্রাস করেন এবং স্বাধীন মত প্রকাশের সীমাবদ্ধতা আরোপ করেন। এছাড়া রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের নির্বাসিত করেন। এসবের পর নেপোলিয়ন ইউরোপের সামরিক অভিযানের জন্য প্রস্তুতি নেন। ব্রিটেনের সঙ্গে যুদ্ধকালীন অবস্থা, অস্ট্রিয়ান, প্রুশিয়ান ও রাশিয়ার মতো শক্তিশালী দেশগুলোর সঙ্গে সংঘাত এবং ফরাসি বিপ্লবের আদর্শ ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা তাকে একাধিক যুদ্ধে যুক্ত করে। নেপোলিয়ন তার নেতৃত্ব এবং ক্ষমতা ব্যবহার করে ফ্রান্সকে একটি শক্তিশালী সাম্রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত করেন। এভাবে নেপোলিয়ন কেবল সামরিক নায়ক নয়, বরং রাষ্ট্রের সর্বোচ্চ নেতৃত্বে একটি প্রভাবশালী ব্যক্তি হিসেবে আবির্ভূত হন। তার কৌশল, সাহসিকতা এবং ক্ষমতার প্রতি তৃষ্ণা তাকে ফ্রান্সের ইতিহাসে একটি স্থায়ী চরিত্র হিসেবে প্রতিষ্ঠিত করে। 1812 সালের নেপোলিয়নের রাশিয়া অভিযান তার সাম্রাজ্যবাদের সবচেয়ে বড় ব্যর্থতা হিসেবে ইতিহাসে বিবেচিত হয়। রাশিয়ানরা পিছুহটের জালিয়াতির কৌশল ব্যবহার করে নেপোলিয়ন সেনাকে দুর্বল করে তোলে। মস্কো দখল সত্ত্বেও খাদ্য সরবরাহের অভাবে সেনারা বিপুল ক্ষতি ভোগ করে। পরবর্তী বছরগুলোতে নেপোলিয়ন লাইপজিগের যুদ্ধে জোটবদ্ধ ইউরোপের শক্তির কাছে পরাজিত হন। 1814 সালে নেপোলিয়ন এলবা-দ্বীপে নির্বাসিত হন। যদিও সাময়িকভাবে তিনি ক্ষমতা হারান, কিন্তু 1815 সালে ফিরে এসে সংক্ষিপ্ত সময়ের জন্য পুনরায় ক্ষমতা দখল করেন, যা 100 ডেজ নামে পরিচিত। কিন্তু ওয়াটারলু যুদ্ধে ব্রিটিশ ও প্রুশিয়ান বাহিনীর কাছে পরাজয় ঘটে। এরপর নেপোলিয়ন সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত হন। সেখানে 1821 সালে তার মৃত্যু হয়। তার মৃত্যু নিয়ে ইতিহাসবিদদের মধ্যে বিতর্ক রয়েছে। অনেকে ক্যান্সার বা স্টোমাক আলসারের কথা বলেন, আবার কেউ কেউ বিষক্রিয়ার সম্ভাবনা উল্লেখ করেন। নেপোলিয়নের জীবন ও পতনের ইতিহাস বহু শিক্ষা বহন করে। তিনি ছিলেন একজন অসাধারণ কৌশলগত নেতা, প্রশাসনিক দক্ষ নেতা এবং জনপ্রিয় সম্রাট। এই ছিল নেপোলিয়ন বোনাপার্টের ইতিহাস। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে।